আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে আমরা স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আমরা যে ক্লাসগুলো নিয়েছি আজকে তারই ধারাবাহিকতায় তৃতীয় ক্লাস, যেটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারবে। ইতিমধ্যে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটি একাদশের জন্য নতুন, দ্বাদশ শ্রেণীর জন্য যেটি নতুন নয়, একতরফা দাখিলা পদ্ধতি, সেটির আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় পর্যন্ত আমরা সমাপ্ত করেছি। আজকের যে বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করতে চাই, আজকের শিক্ষণফল সেটা হলো, আমরা এখানে বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বৈষয়িক বিবৃতি তৈরির সূত্র উল্লেখকরণ ও বিশ্লেষণ। দ্বিতীয়টা হলো বিষয় বিবরণী ও উদ্ধৃতপত্র তৈরিকরণ। প্রিয় বন্ধুরা, আসলে আজকের ক্লাসটি হলো একটি ব্যবহারিক ক্লাস। তোমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখেছ, যা পড়েছ, সেটার মধ্যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা সেটাও ব্যবহারিক, সমাপনী মূলধন নির্ণয় করা সেটাও ব্যবহারিক। এছাড়া আজকে যে দুটো বিষয় আমাদের শিক্ষণফল, সেটা হলো একটি সূত্রের বিষয়, যেটা তোমাদেরকে অবশ্যই কাগজে এবং কলমে লিখতে হবে, এবং আমি বোর্ডে যখন উপস্থাপন করব লিখব, তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও লিখতে হবে। বৈষয়িক বিবৃতি তৈরির সূত্র উল্লেখকরণ ও বিশ্লেষণ। প্রিয় বন্ধুরা, যারা দ্বাদশ শ্রেণীর আছো, তোমরা অবশ্যই এই সূত্রটা তোমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ আছে, বইতেও সূত্র আকারে লেখা আছে। আর যারা একাদশ শ্রেণী, তোমাদের জন্য এই প্রথম অঙ্কের প্রথম যে জিনিসটি আসবে সেটা হলো প্রশ্নের আকারে, যে এরকম আসতে পারে, মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, মোট দায়ের পরিমাণ নির্ণয় করো, অথবা আসতে পারে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, সমাপনী মূলধন নির্ণয় করো, বৈষয়িক বিবৃতি তৈরি, বৈষয়িক বিবৃতি কী, বা বৈষয়িক বিবৃতি তৈরি সূত্র উল্লেখ করো। এটা এইভাবে প্রশ্ন আকারে না আসে, নিম্নলিখিত তথ্যাবলী থেকে বৈষয়িক বিবৃতি তৈরি করো এবং তা থেকে বছর শেষে বিষয় বিবরণী বা উদ্ধৃতপত্র তৈরি করো। এই দুটো সম্পূর্ণই ব্যবহারিক। এখন আমরা তোমাদের জ্ঞাতার্থে যে জিনিসটি বোর্ডে উপস্থাপন করব, সেটা তোমরা অবশ্যই কাগজ কলম হাতে রাখো এবং আমার সঙ্গে লেখো, যেটা হলো বৈষয়িক বিবৃতি তৈরির সূত্র। তোমরা বোর্ডে দেখতে পারো, এখানে যে জিনিসটি আমরা একটা প্রশ্নের মধ্যে আসবে প্রশ্ন আকারে, সেটি হলো জনাব এক্স এর বৈষয়িক বিবৃতি তৈরি। বৈষয়িক বিবৃতি তৈরি লেখা লাগবে না, তারিখ 31শে ডিসেম্বর 2020। এটা একই রকম যেরকম আমরা নবম এবং দশম শ্রেণীতে নিট লাভ তৈরি করছি লাভ লোকসান হিসাব থেকে, সম্পূর্ণ লাভ লোকসান হিসাবের মতোই, তবে দুই একটি যে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা আমরা এখানে তোমাদের জ্ঞাতার্থে উল্লেখ করছি। এখানে আগে ঘর করতে হবে। ঘরের এক পাশে লিখতে হবে বিবরণ টাকা, বিবরণ টাকা। যদি আমরা বিবরণ লিখি, আমরা ডান পাশ থেকে শুরু করি। এখানে প্রথমেই যে জিনিসটি লিখতে হবে সেটা হলো সমাপনী মূলধন। সমাপনী মূলধন, যেটি হলো উত্তোলন। 1 নগদ, 2 পণ্য। এই পাশে যেটি লিখব প্রথমে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক
মূলধন 2 অতিরিক্ত মূলধন 3 মূলধনের সুদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি বলেছেন আমাদেরকে এটা লাভ লোকসান হিসাবের মতোই, কিন্তু আপনি প্রথমেই বাম পাশে লিখেছেন প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ। মূলধনের সুদটা এটা লাভ লোকসান হিসাবে আসে, ঠিক আছে, কিন্তু উপরের দুটো কিন্তু লাভ লোকসান হিসাবে নবম এবং দশম শ্রেণীতে তোমরা যে অঙ্ক করেছো ব্যবহারিক সেটার মধ্যে আসতো না। ঠিক তেমনিভাবে ডান পাশে যে সমাপনী মূলধন এবং উত্তোলন, এই যে দুটো জিনিস আমরা লিখেছি, এই জিনিসগুলো সাধারণত লাভ লোকসান হিসাবে আসে না। এখানে লাভ লোকসান হিসাবের সাথে এবং বৈষয়িক বিবৃতির সাথে পার্থক্যটাই যে লাভ লোকসান হিসাবের বাম পাশে প্রথমে যে জিনিসগুলো আমরা লিখতাম বেতন, তারপরে যোগ বকেয়া, এইগুলো আমরা লিখতাম, তারপরে যন্ত্রপাতির অবচয়, আদার্স অন্যান্য বিষয়গুলো। এখানে লাভ লোকসান হিসাবের সাথে বৈষয়িক বিবৃতির যে পার্থক্যটা সেটাই হলো আমরা প্রশ্নপত্রে যখন আমরা পড়ব একটা একতরফা দাখিলা পদ্ধতির ব্যবহারিক অঙ্কে, সেখানে প্রশ্নের শুরুতেই বলে দেওয়া থাকবে যে প্রারম্ভিক মূলধন এত টাকা দেওয়া আছে, অতিরিক্ত মূলধন এত টাকা, বা স্ত্রীর স্বর্ণ বা গহনা বিক্রি করে এত টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, অথবা বছরের মাঝামাঝি সময়ে সে তার ব্যক্তিগত তহবিল থেকে 5,000 টাকা নিয়ে আসছে। এই কথাগুলি হলো অতিরিক্ত মূলধন। আর প্রারম্ভিক মূলধন যদি প্রশ্নপত্রে দেওয়া নাও থাকে, সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে যে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র আমরা তোমাদেরকে বোর্ডে করিয়ে দেখিয়েছি যে প্রারম্ভিক সকল সম্পত্তির যোগফল থেকে প্রারম্ভিক দায়ের যোগফল বাদ দেওয়ার পর যে ফলাফল আসবে সেটি প্রারম্ভিক মূলধন হবে, এবং সেই প্রারম্ভিক মূলধনের আমরা যে রেজাল্ট আমরা বের করে নিয়ে আসছি ওয়ার্কিংসের মাধ্যমে সেটি এখানে লিখব। অতিরিক্ত মূলধন কোনো প্রশ্নে যদি অতিরিক্ত মূলধন দেওয়া থাকে সেক্ষেত্রে লিখব, যে এই প্রশ্নে দেওয়া নাই সেক্ষেত্রে অতিরিক্ত মূলধন লিখব না। আর এই পাশে সমাপনী মূলধন প্রশ্নপত্রে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সরাসরি লিখে ফেলব, আর যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা ওয়ার্কিংসের মাধ্যমে খসড়া করে সমাপনী সকল সম্পত্তির যোগফল থেকে সমাপনী দায়ের যোগফলগুলো বাদ দিলে যা হবে সেটি হবে সমাপনী মূলধন, সেটি এখানে লিখব। দ্বিতীয় কথা হলো উত্তোলন আমরা কোথায় পাবো? প্রশ্ন পড়লে আমরা দেখতে পাবো যে একজন ব্যক্তি তিনি নগদ 5,000 টাকা উত্তোলন করছেন, 2,000 টাকার পণ্য উত্তোলন করছেন, অথবা একটা থাকবে নগদ এত টাকা উত্তোলন করছেন, কোনো পণ্য উত্তোলন করেন নেই। প্রশ্নের ধরন অনুযায়ী প্রশ্ন দেখে আমরা যেই প্রশ্নে দেখব নগদ উত্তোলন করছে, পণ্য উত্তোলন করছে, সেই ক্ষেত্রে দুটোর যোগফল আমরা একত্র করে আমরা সেটা আউটার কলামে পাঠাবো। আর শুধুমাত্র যদি নগদ থাকে সেক্ষেত্রে আমরা পণ্যটা লিখব না, শুধু নগদটাই লিখব। তবে সূত্র হলো এখানে সমাপনী মূলধন এবং উত্তোলন আসবে, এখানে প্রারম্ভিক মূলধন আসবে, অতিরিক্ত মূলধন আসবে। আর বাকি যেই বিষয়গুলো আসবে সেটা হলো আমরা ইতিমধ্যে নবম এবং দশম শ্রেণীতে যেই মডেলে যেইভাবে অন্যান্য সূত্রগুলো লিখছি ঠিক একই রকম। যেমন এখানে উত্তোলনের সুদ ক্রেডিট পাশে আসে, আমরা লিখতে পারি উত্তোলনের সুদ। তারপরে এখানের মধ্যে আসতে পারে মূলধনের সুদ, যেমন বেতন, অনাদায়ী দেনা যোগ নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। মোটামুটি এখানে লাভ লোকসান হিসাবের মতো অত বেশি অন্যান্য আইটেম আসবে না। এখানে আমরা যা উল্লেখ করছি এই আইটেমগুলোর মধ্য থেকে বেশিরভাগই আসবে। আর এখানের মধ্যে সর্বশেষ যদি অন্যান্য আইটেম থাকে তোমরা অবশ্যই তোমাদের বইতে এখানে বৈষয়িক বিবৃতির সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা দেখবে। নতুন কোনো যদি আইটেম পাও আমাকে জানাবে, অথবা তোমরা নিজেরাই সেটা সূত্র আকারে লিখবে এবং নতুন আইটেম থাকলে সেটাও লিখবে। এক্ষেত্রে আমরা কিভাবে ফলাফল তৈরি করব, কি ফলাফল হবে বৈষয়িক বিবরণীর আমরা যদি ক্রেডিট পাশের যোগফলটা আগে যোগ করি, যদি মনে করি এখানে সবগুলার যোগফল হলো 50,000 টাকা, আর এখানে সবগুলার যোগফল যদি আমরা একত্রে করি তাহলে যদি 30,000 টাকা হয়,
30,000 টাকা। তাহলে আমাদের যে ফলাফল হলো 50,000 বিয়োগ 30,000, এখানে 20,000 টাকা যেটা হলো ফলাফল, সেটার নাম হলো নিট লাভ। নিট লাভ, নিট লাভ কোথায় স্থানান্তরিত হবে? নিট লাভ বিষয় বিবরণীতে স্থানান্তরিত হবে। বিষয় বিবরণীতে বা উদ্ধৃতপত্রে স্থানান্তরিত হবে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে বৈষয়িক বিবৃতি কিভাবে তৈরি করা হয়। তোমাদের কাছে যখন প্রশ্ন আসবে, প্রশ্নটা ভালো করে পড়বা। প্রশ্ন পড়ার পরে আমার বোর্ডে দেখানো যে সূত্রটা তোমরা ফলো করবা। সূত্র অনুযায়ী তোমরা প্রথমে বাম পাশে লিখবা প্রারম্ভিক মূলধন। যদি ওই প্রশ্নপত্রে অতিরিক্ত মূলধন দেওয়া থাকে সেই ক্ষেত্রে অতিরিক্ত মূলধন লিখবা। যদি অতিরিক্ত মূলধন না দেওয়া থাকে তাহলে লিখবা না। যদি প্রশ্নপত্রে মূলধনের সুদ দেওয়া থাকে সেই ক্ষেত্রে মূলধনের সুদ লিখতে হবে। তবে মূলধনের সুদ নির্ণয় করার জন্য যে বিশেষ সূত্র আছে সেটাও আমরা তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। মূলত প্রারম্ভিক মূলধনের উপরে সুদ নির্ণয় করা হয়। মূলধনের উপর সুদ নির্ণয় করা হয়। সুদ নির্ণয় করা হয়। অতিরিক্ত মূলধনের সুদ তখনই নির্ণয় করা হয় যখন প্রশ্নপত্রে তারিখ দেওয়া থাকে, সুনির্দিষ্ট তারিখ দেওয়া থাকে। যেমন মিস্টার এক্স 1 জুলাই তারিখে 5,000 টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ সরবরাহ করেছেন, সুদের হার 5%। সেই ক্ষেত্রে আমরা ওই 5,000 টাকার উপরে 5,000 গুণ 5% ভাগ 12 গুণ 6 মাসে সুদ নির্ণয় করব। তারিখের উপরে নির্ধারণ করে প্রশ্নপত্রে যদি তারিখ দেওয়া থাকে তারিখটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত মূলধনের সুদ নির্ণয় করব। এছাড়া প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে বেতন এত টাকা, আবার প্রশ্নপত্রে দেওয়া থাকবে বিবিধ দেনাদারে এত টাকা আদায়যোগ্য নয়, আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি তৈরি করো। এই ক্ষেত্রে বিবিধ দেনাদারের কাছ থেকে যেই টাকাটা আদায়যোগ্য নয়, মনে করি এখানে 2,000 টাকা। আবার নতুন সঞ্চিতি যেটা, সেটা হলো বিবিধ দেনাদার দেওয়া ছিল ধরো 20,000 টাকার থেকে 2,000 টাকা অনাদায়ী দেনা বাদ গেলে বাকি থাকে 18,000। বাকি দেনার উপরে বলছে 5% সঞ্চিতি, 18,000 গুণ 5% সমান 900 টাকা। এই ক্ষেত্রে আমরা নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি লিখব 900 টাকা, মোট হবে 2900 টাকা। প্রিয় বন্ধুরা, আজকে ক্লাসে আর দীর্ঘায়িত না করে আমরা তোমাদেরকে যে বিষয়গুলো আমরা শিখিয়েছি এবং বোর্ডে দেখিয়েছি, আশা করি এইভাবে যদি তোমরা নিজেরা বাসায় চেষ্টা করো এবং তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলোকে যদি তোমরা ফলো করো আর আমার ক্লাসটাকে যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই বৈষয়িক বিবৃতি তৈরি করতে পারবে এবং তোমরা অত্যন্ত দক্ষতার সাথেই পারবে, আমি আশা করি। প্রিয় বন্ধুরা, আশা রাখি আমাদের এই অনলাইন ক্লাসটাকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিবে এবং গুরুত্ব দিয়ে তোমরা বাসায় বসে, আমরা আজকে তোমাদের জন্য উদাহরণ 1, 2, 3, উদাহরণ 1, 2, 3 এর প্রারম্ভিক মূলধন তৈরি, সমাপনী মূলধন তৈরি, 3 হলো তোমাদের বৈষয়িক বিবৃতি তৈরি। এই পর্যন্ত উদাহরণ 1, 2, 3 এর প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, বৈষয়িক বিবৃতি, মোট সম্পত্তি, মোট দায়, এগুলো তো যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে এবং তোমরা বাসায় বসে চেষ্টা করবে। পরবর্তীতে আমরা অঙ্কের যেটি শেষ ধাপ, ব্যবহারিক অঙ্কের বিষয় বিবরণী আমরা পরবর্তী ক্লাসে তোমাদের কাছে অবশ্যই উপস্থাপন করব এবং আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের সবাই ভালো থাকবে, যেখানে থাকবে নিরাপদে থাকবে, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।